আচ্ছা, সবাই একটু খেয়াল করি, সেটা হলো যে আমরা তো এইচটিএমএল সিএসএস অনেক করলাম তাই না? একটা টেমপ্লেটও ডিজাইন করলাম, সিম্পল টেমপ্লেট যদিও বা ছিল, তো পরে আরো একটা মানে অ্যাডভান্স টেমপ্লেট করা হবে আপনাদের, দেখানো হবে সেটা, ঠিক আছে? তো তার আগে আমাদের যেটা করতে হবে, ভালো টেমপ্লেট ডিজাইন করতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি এবং জেকুয়েরির অনেক প্লাগইন পাওয়া যায়, সেগুলো ইউজ করা শিখতে হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু আপনি পারবেন না সুন্দর করে ডিজাইন করতে এবং ওইটাকে আরো ইফেক্টিভ করতে। কিন্তু আপনাকে জেকুয়েরির প্লাগইন বা জাভাস্ক্রিপ্টের প্লাগইনের হেল্প নিতেই হবে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখেন যে আমরা যারা জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি প্লাগইন তৈরি করে রাখছে, ওরা কিন্তু জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি নিয়ে অনেক চর্চা করছে, শিখেছে, তাই না? তো এখন তো আর আমরা জাভাস্ক্রিপ্ট জেকুয়েরিতে আবার বাকি 30টা ক্লাস শেষ করব না, তাই তো? তো তারপরে আমরা মানে ওইগুলোকে, ওই প্লাগইন গুলোকে ইউজ করতে গেলে যা যা শিখতে হবে সেগুলো আমরা শিখে ফেলবো। হ্যাঁ, এবং আপনি যে ডিজাইনটা করতেছেন সেই ডিজাইনটাকে আরো কত সুন্দর করে ইফেক্টিভ করা যায়, প্লাগইন ইউজ কিভাবে করা যায়, এগুলো দেখবো এখন। তো এখন যেটা হবে যে আমরা জাভাস্ক্রিপ্ট আজকে দেখবো একটু, ঠিক আছে? আজকে কালকে জাভাস্ক্রিপ্ট দেখবো, দেন তারপরে 2 দিন জেকুয়েরি দেখবো, তারপরে বুটস্ট্র্যাপ 2 দিন দেখবো, তারপরে হচ্ছে ফাইনালি আমরা কি বলে যে একটা সুন্দর টেমপ্লেট ডিজাইন করবো, তারপরে না হয় পিএইচপি শুরু করবো। হ্যাঁ, এখন দেখেন, এখন যেটা হলো যে ভিডিও অন আছে। দেখেন, এদের ভিতরে আমরা কি করি বলেন তো? একটু টাইটেল লিখে CSS এর মিন করি, আবার ইন্টারনাল CSS ইউজ করতে পারি, তাই না? ফার্স্ট যেদিন আপনাদের স্টুডেন্ট ক্লাস করবে, ওদেরকে হচ্ছে আপনাদের HTML CSS প্রোগ্রামিং করবেন, ওইগুলো নিয়ে হচ্ছে আগে বলা হয়েছে। তো ডিজাইনার হিসেবে তো হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সেটা তো করতে হবে। তো সেক্ষেত্রে আমরা HTML এর CSS দিয়ে জাভাস্ক্রিপ্ট তৈরি করতে পারি, আমরা অবশ্য HTML এডিটর এবং CSS সেটা হচ্ছে কি করে ডিজাইন করতে পারি, বাট ওইরকম কোনো লজিক ইউজ করে জাভাস্ক্রিপ্ট বানানো যায় না। কোনো লজিকের উপর ডিপেন্ড করে না, তবে আপনি যেটা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হলো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে। মানে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং হচ্ছে বানানোর যে অপশনটা সেগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইডে বিভিন্ন ডেভেলপমেন্ট আছে যারা কাজ করছে এগুলো নিয়ে, যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, তাই না? মানে ফ্রন্ট এন্ড যেগুলো হচ্ছে ফ্লাটার এক্সটেনশন দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে, তো সেটাকে দিয়ে দিব জাভাস্ক্রিপ্ট রিলেটেড। আবার মনে করেন যে হচ্ছে কোনো একটা ইনপুট আপনাকে দিছে, সেই ইনপুটের লেন্থ আপনার মনে হইতেছে যে 8 ক্যারেক্টারের নিচে হওয়া যাবে না, একটু উপরে দিতে হবে, তো সেটা কি দিয়ে দিব? জাভাস্ক্রিপ্ট দিয়ে দিব। আবার মনে করেন যে কোনো ইনপুট একটু আকার একটু ছোট ছোট থাকতে পারে, হ্যাঁ, তখন বলবো যে না, শুধুমাত্র হচ্ছে জাস্ট একটু ডিসপ্লে, এরকম কোনো একটা ইনফরমেশন আমরা দিব, তাই না? সেক্ষেত্রে তখন কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে দিব, jQuery দিয়ে দিব, হ্যাঁ? তো এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনাকে কি শিখতে হবে? জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনি যেমন সি প্রোগ্রামিং করে আসছেন, ওইটার মতো কিছু লজিক নিয়ে কাজ করে, ঠিক আছে? মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা শিখে আসছেন, ওইখানে যা যা শিখেছেন এখানে এসেও কাজে দিবে সেটা। যদি আপনারা ভালো করে শিখে থাকেন তাহলে দেখবেন যে এখানে সেটা এসে কাজে দিচ্ছে। আবার এখানে যেটা শিখবেন সেটা আবার পিএইচপি দিয়ে গিয়েও কাজে দিবে। তার মানে কি, যে যেহেতু সিএসএস স্টুডেন্ট এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আসছি, এখানে এসেও কি লাগতেছে আমাকে, প্রোগ্রামিং শিখতে হচ্ছে, তাই না? এখন মনে মনে ভাবতেছেন যে কই আসলাম, কোথায় আসলাম, সি প্রোগ্রামিং এর বেলায় বাঁচলাম না, আবার এসে এখানে এসে প্রোগ্রামিং, তাই না? যাই হোক, যে যেটাই করে আসছেন না কেন, এখন এখানে এসে দেখবেন যে যদি একটু পরিশ্রম করেন, একটু সময় দেন, ইজি হয়ে যাবে। প্রোগ্রামিংটা হচ্ছে কি যে ভালো লাগার বিষয় ছিল, হ্যাঁ? যদি আপনি বুঝতে পারেন যে এইভাবে এইভাবে কাজ করে, আসলে এইভাবে লজিকগুলো কাজ করতেছে, তাহলে দেখবেন যে এর থেকে ভালো কাজ আর আপনার কাছে মনে হবে না যে আছে, হ্যাঁ? আর যখন বুঝতে পারবেন না তখন মাথার উপর দিয়ে যাবে সবকিছু, কিছুই বুঝবেন না, অবস্থা খারাপ হয়ে যাবে। তো এতদিন কি করে আসছেন না আসছেন জানি না, বাট আমি মানে আশা করবো যে আজকের পর থেকে একটু প্রোগ্রামিং নিয়ে আপনারাও চিন্তা করবেন এবং কাজ করবেন, at least, ঠিক আছে? যে
যেটুকু দেখানো হবে এইটুকু নিয়ে কাজ করবে, হ্যাঁ, তাহলেই হবে ইনশাল্লাহ। তারপরে বাকিটা যখন ভালো লাগা শুরু হবে যে হ্যাঁ এখন আমার এটা ভালো লাগতেছে, তখন এটা ভালোবাসায় পরিণত হবে, তাই না? তো আগে ভালো লাগাটা শুরু হবে। হ্যাঁ, তো এখন দেখেন, এখন আমরা যেটা করব যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট হচ্ছে কি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আমরা জানি, কারণ কি এটার সাথে একসাথে আমরা সিএসএস নিয়ে কাজ করতে পারি, এইচটিএমএল নিয়ে কাজ করতে পারি, তাই না? তো এই কারণে আপনাকে এটাকে বলবো কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি হচ্ছে একটা কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে দেখেন যে জাভা স্ক্রিপ্ট যখন আপনি লিখবেন, যেমন সিএসএস নিয়ে আমরা কাজ করেছি, সিএসএস কে ইনলাইনেও লিখেছি, ইন্টারনালেও লিখেছি, আবার এক্সটার্নাল সিএসএস ফাইল করে লিংক আপ করেও কাজ করেছি, তাই না? ঠিক একইভাবে জাভা স্ক্রিপ্টেও আমরা সেই কাজগুলো করতে পারবো, ইনলাইন বলেন, ইন্টারনাল বলেন, এক্সটার্নাল বলেন, সবই করতে পারবো জাভা স্ক্রিপ্টকে। তো এখন যদি আমি ইন্টারনালের কথা চিন্তা করি, আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ, ঠিক আছে? সেটা আপনি বডির ভিতরেও করতে পারেন, আবার হেড ট্যাগের ভিতরেও করতে পারেন। যেমন আমরা সিএসএস যখন নিয়ে কাজ করছি, যখন ইন্টারনাল সিএসএস এ কাজ করছি, কি করছিলাম, স্টাইল ট্যাগ নিয়ে করছিলাম, তাই না? সেটা মানে হেডের ভিতরে নিয়ে করছিলাম, ওটা কিন্তু আর বডির ভিতরে নিয়ে করি নাই। বাট জাভা স্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব, সেটা বডির ভিতরে লিখতে পারি, আবার হেডের ভিতরেও লিখতে পারি। সো এখানে দেখেন যে এখানে আপনাকে যেটা করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ শুরু করতে হবে এবং স্ক্রিপ্ট ট্যাগ শেষ করতে হবে, ঠিক আছে? স্ক্রিপ্ট ট্যাগ কি করলাম, শুরু করলাম এবং স্ক্রিপ্ট ট্যাগ শেষ করলাম। এখন যে কাজটা হবে দেখেন, এর ভিতরে এসে আপনি যা লিখবেন জাভা স্ক্রিপ্ট লিখতে হবে এখন, তাই না? এখানে জাভা স্ক্রিপ্ট হচ্ছে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাই করুক না কেন, কোনো না কোনো একটা ফাংশন বা কোনো না কোনো একটা লজিকের উপর ডিপেন্ড করে কাজ করে, তাই না? যেমন নর্মালি H1 এর ভিতরে আমরা কিছু লিখলে সেটা কি হতো, আউটপুটে আসতো না? এখন আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে মনে করেন যে এরকম করে লিখতেছি, ITQ, এরকম কিছু একটা লিখলাম। কোথায় লিখলাম, একটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখলাম। তো এখন রান করলে এটা কি আমাদের আউটপুটে আসবে না? আসার কথা না? আসবে তো? কোথায় আসবে বলেন? এখানে, এখানে নাকি এখানে? এদিকে, এদিকে আসবে? আচ্ছা, দেখি আসে কিনা। কোথায় আসে না তো। এখানে কি দেয়া আছে, শুধু টাইটেলটা চলে আসছে, বাট এইটা তো আর আসতেছে না। কারণ কি, এটা কোন ট্যাগের ভিতরে পড়ে গেছে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে পড়ে গেছে। এখন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে মানে কি, এখন এখানে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো জাভা স্ক্রিপ্ট। আর জাভা স্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এরকম যে ইনপুট নেওয়ার জন্যও মেথড আছে, ফাংশন আছে, আউটপুট নেওয়ার জন্যও কি আছে, মেথড আছে, ফাংশন আছে, তাই না? যেমন সি প্রোগ্রামিং এ আউটপুট কোন ফাংশনের মাধ্যমে দেখতেন, আউটপুট স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়া হয়, প্রিন্ট এফ, তাই তো? প্রিন্ট এফ দিয়ে আমরা কি করি, আউটপুট দেখি, তাই না, সি প্রোগ্রামিং এ। ঠিক একই ভাবে তাহলে জাভা স্ক্রিপ্টে আউটপুট দেখার জন্য কিছু না কিছু তো আছে, তাই না? তো এই যে প্রিন্ট এফ আপনি ইউজ করতেন, এটাকে বলা হয় বিল্ট ইন ফাংশন। মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বিল্ট ইন ফাংশন আছে, যেটার কিছু কাজ নির্দিষ্ট করে দেওয়া আছে যে এই ফাংশন এই কাজটা করে, এরকম আছে না? তো যে ফাংশন গুলা আগের থেকে তৈরি করা, হ্যাঁ, সেগুলোকে বলা হয় কি বিল্ট ইন ফাংশন। মানে আগের থেকেই কি করা আছে, তৈরি করে রাখা আছে। প্রত্যেকটা প্রোগ্রামিং এ এরকম অনেক বিল্ট ইন ফাংশন আছে। যেমন সি প্রোগ্রামিং এ প্রিন্টএফ একটা বিল্ট ইন ফাংশন, যেটার কাজ হলো কি, ওইটার ভিতরে যদি আমরা কোটেশন দিয়ে কিছু লিখে দেই বা কোনো ভেরিয়েবল দেই, তাহলে সেগুলোকে কি করে আউটপুটে প্রিন্ট করে দেখায়, তাই না? আবার স্ক্যানএফ দিয়ে কি করি আমরা, ইনপুট নিতাম। তো এই যে প্রিন্টএফ, স্ক্যানএফ, এই যে এইগুলো আপনি ইউজ করতেছেন, ফাংশন গুলো ইউজ করতেছেন, এগুলোর কাজ যে হচ্ছে, এই কাজটা কোথাও না কোথাও তো বলে দেওয়া আছে না? তো ওই সি প্রোগ্রামিং যেটা ইউজ করতেছেন, ওই সি প্রোগ্রামিং যারা তৈরি করছে তারা ওখানে বলে দিছে যে এইটার কাজ এইটা, এটার কাজ এইটা, এখন এটা আপনি এভাবে ইউজ করলে এটা কাজ করে দিবে অটোমেটিক, ঠিক আছে? আপনাকে আর টেনশন নাই, ওটা নিয়ে কিছু করতে হবে না। সো এখানে এসেও জাভা স্ক্রিপ্টে এসেও আউটপুট দেখার জন্য কিছু না কিছু একটা আছে, আছে না? যে আমি আউটপুট দেখব, সেটার জন্য কি ইউজ করব। তো এটার জন্য আমরা এখানে ইউজ করতে পারি ডকুমেন্ট ডট রাইট অথবা অ্যালার্ট, অনেক কিছুই আছে যেগুলো দিয়ে আমরা আউটপুট দেখতে পারবো। আবার অন্যভাবেও দেখা যায়, আমি দেখাচ্ছি আপনাদের। যেমন এখানে এসে এইটাকে আবার একটু খেয়াল করেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন এক বা একাধিক ক্যারেক্টার
একসাথে লেখা হয় সেটাকে কি বলা হয়? একাধিক ক্যারেক্টার মিলে ওটাকে কি বলবো আমরা? একটা ওয়ার্ড হলে তো মানে একটা হলে কি একটা ক্যারেক্টার হলে মানে সেটা ক্যারেক্টার আকারে নিতেছে, তাই না? আবার যখন একাধিক ক্যারেক্টার একসাথে যুক্ত হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হয় স্ট্রিং, ঠিক আছে? আর এই স্ট্রিংকে সবসময় কোটেশনের ভিতরে রাখতে হয়। কোথায় রাখতে হয়? কোটেশনের ভিতরে। সেটা সিঙ্গেল কোটেশন হতে পারে অথবা ডাবল কোটেশন হতে পারে। সো আমি এই যে এখানে দেখেন, এখানে কি একটা ক্যারেক্টার আছে? নাই, অনেকগুলো ক্যারেক্টার, আবার অনেকগুলো ওয়ার্ডও আছে, তাই না? সবগুলোকে আমি কি করব? একসাথে প্রিন্ট করব। অবশ্যই এটা একটা স্ট্রিং, তাই না? তো এই স্ট্রিংকে প্রিন্ট করার জন্য অবশ্যই এই কথাটাকে, এই অংশটুকুকে আমার একটা কোটেশনের ভিতরে রাখতে হবে। তো তার আগে দেখেন যে প্রিন্ট করার জন্য, আউটপুট দেখার জন্য আমরা কোন ফাংশনকে ইউজ করতে পারি। যেমন জাভাস্ক্রিপ্টে একটা আছে ডকুমেন্ট ডট রাইট। কি আছে? ডকুমেন্ট ডট রাইট। এখন এইটা একটা ফাংশন। ফাংশন কিভাবে বুঝবেন? যে ফাংশনই আপনি দেখেন না কেন, যদি ফাংশন তখনই বুঝবেন যে ফাংশনের নামের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজ থাকে, ঠিক আছে? এইটা যার সাথেই আছে সেটাই কি একটা ফাংশন। বুঝতে পারছেন? তার মানে কি ডকুমেন্ট ডট রাইট এটা কি একটা ফাংশন। কি দেখে বুঝলাম? এই ব্র্যাকেটটা দেখেই বুঝলাম। তো এইরকম যেখানে আছে এটা হলো ফাংশন কলিং, মানে আমরা একটা ফাংশন তৈরি করে রাখা আছে, সেই ফাংশনটাকে কি করলাম? এখানে কল করলাম, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে তৈরি করে রাখা আছে, আমরা সেটাকে কি করলাম? কল করলাম। তো ফাংশন কল করার সময় ফাংশনের নাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেন সেমিকোলন, মানে একটা স্টেটমেন্ট শেষ হবে, পরে আবার নতুন করে কোনো স্টেটমেন্ট শুরু হবে। তো এইভাবে আমরা কি করতে পারি? ফাংশনকে কল করতে পারি। এই ফাংশনের কাজ হচ্ছে এর ভিতরে আমরা যাই লিখে দেই না কেন সেটাই কি হবে? আউটপুটে প্রিন্ট হবে। তো এখন কিন্তু প্রিন্ট হবে না, কারণ কি? ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন, এটা এইভাবে লিখলে প্রিন্ট হবে না। কারণ কি? কারণ এখানে একাধিক ক্যারেক্টার আছে, একাধিক কি ওয়ার্ড আছে, যার কারণে এটাকে আমরা কি করব? একটা স্ট্রিং আকারে দেখব। সো অবশ্যই আমাকে কি দিতে হবে? কোটেশন দিতে হবে। কোটেশনটা আমি সিঙ্গেল কোটেশনও দিতে পারি অথবা ডাবল কোটেশনও দিতে পারি। এবার দেখেন, এবার যদি আমরা রান করি আউটপুটে মনে হয় ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন চলে আসবে। এসেছে? এখন দেখেন এইটাকেই মনে করেন যে আপনি আবার এইভাবে দেখতে চাচ্ছেন। আরেকটা মেথড আমি দিয়ে দিই, এটাকে চেঞ্জ করে দিই, হ্যাঁ? বা এটাকে আমি কমেন্টস করে রাখি, সমস্যা আছে? এটাকে কমেন্টস করে দিলাম। কমেন্টস মানে হচ্ছে যেটাকে আপনি কমেন্টস করে রাখবেন ওইটা কিন্তু আউটপুটে কোনো হবে না, শো করবে না, কোনো কাজ করবে না। তো এটাকে কমেন্টস করে দেওয়ার ফলে আউটপুটে কিন্তু আমাদের কোনো কাজ আর হবে না। তো এখন দেখেন আরেকটা মেথড সম্পর্কে বা ফাংশন সম্পর্কে আপনাদেরকে বলি। ডকুমেন্ট ডট রাইট এটা তো চলে গেল। এবার যদি আসি, এটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট কি আছে? অ্যালার্ট। তো এটার ফলে কি হবে? আপনার পেজটা যখন লোড হবে, যখন আপনার পেজটা লোড হবে সাথে সাথে কি হবে? একটা অ্যালার্ট দেখাবে। দেখেছেন কি দেখাচ্ছে? ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন। আমরা অনেক সময় এটা দেখে থাকি, তাই না? এটা দেখি না? তো এটা দেয়া আছে হচ্ছে যে এটা দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। বুঝতে পারছেন? এই অ্যালার্ট মেথড দিয়ে, হ্যাঁ? তো অনেক সময় আমরা এটা দেখে থাকি, বাট এটা আবার অনেক মানে কন্ডিশনের উপর বেস করে অনেক সময় আসে। যেমন কোনো ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, ভুল ইনফরমেশন দিলাম তখন এটা শো করতেছে, সঠিক ইনফরমেশন দিলাম তখন আর শো করতেছে না। যেমন আপনি কোনো লগ ইন ফর্মে গেলেন, সেখানে গিয়ে আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা ভুল দিলেন, সাবমিটে ক্লিক করলেন, দেখাচ্ছে যে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড। সেটা কি দিচ্ছে? যদি ভুল হয় তখন একটা অ্যালার্ট বাটনে, অ্যালার্ট মেথডের মাধ্যমে তারা ওই কথাটাকে শো করায় দিচ্ছে। আর যখন আপনি সঠিক ইনফরমেশন দিচ্ছেন তখন আর ওটা শো করাচ্ছে না, আপনাকে লগ ইন করার পরে আপনার ড্যাশবোর্ড বা আপনার যেখানে গিয়ে কাজ করতে চাচ্ছেন ওখানে কি দিচ্ছে? অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছে। এরকম না বিষয়টা? তো সেটা হবে যে এরকম, মানে এরকম করে জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো এখন দেখেন, এখন যেটা হবে যে আমরা এটা করলাম, এই যে ডকুমেন্ট ডট রাইট এটা একটা বিল্ট ইন ফাংশন, মানে আগে থেকে তৈরি করে রাখা আছে। আবার এটা কি? একটা অ্যালার্ট। এটা হচ্ছে আবার বিল্ট ইন ফাংশন, আগে থেকে তৈরি করে রাখা আছে, যেটার কাজ হলো অ্যালার্ট আকারে দেখানো। বাট এখন আমরা চাচ্ছি যে আমরা নিজের একটা ফাংশন তৈরি করব। কি করব? আমরা নিজের একটা ফাংশন তৈরি করব এবং ওই ফাংশনের ভিতরে আমি কিছু কাজ রেখে দেব, যে কাজগুলো সে পরবর্তীতে করবে, তাই না? তো সেক্ষেত্রে দেখেন, মনে করেন যে আমি একটা HTML এর বাটন নিতে চাচ্ছি, হ্যাঁ? এখানে এসে একটা বাটন নিলাম। বাটন ট্যাগ দেখানো হয়েছিল এর আগে? মেবি না। তো বাটন ট্যাগ কিছুই না, এর ভিতরে কিছু লিখলে এটা বাটন আকারে চলে আসবে। বুঝতে পারছেন? তো এখন যদি এখানে দিই যে ক্লিক মি, এরকম কিছু একটা দিলাম, আউটপুটে যাই। এবার দেখেন ক্লিক মি বলে একটা বাটন চলে আসবে, আসছে না?
তো এখন সমস্যা হলো একটা, যে যখনই আমি এটাতে ক্লিক করতেছি তখনই আমার ওয়েলকাম টু আইটিকিউ সলিউশনটা আসতেছে পেজ লোড হওয়ার সাথে সাথে, তাই না? বাট আমি চাচ্ছি যে ক্লিক মিতে ক্লিক করার পর এটা শো করবে। হ্যাঁ, ক্লিক মিতে ক্লিক করার পর এটা শো করবে। তো এখন দেখেন, এখন এই কাজটুকু করবো আমরা এভাবে। যদি এখানে আসি যে আমি এখন নিজে একটা ফাংশন ক্রিয়েট করতে চাচ্ছি, মানে আমি নিজে কি করব, একটা ফাংশন ক্রিয়েট করব। এটা তো হচ্ছে বিল্ট ইন ফাংশন। এখন আমি করতে চাচ্ছি কি, ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে। ইউজার ডিফাইন্ড মানে ইউজার নিজে যে ফাংশন তৈরি করে সেটাকে বলা হয় কি, ইউজার ডিফাইন্ড ফাংশন। সো ফাংশন তৈরি করার কিছু নিয়ম আছে। হ্যাঁ, ফাংশন তৈরি করার নিয়মের মধ্যে হচ্ছে যে ফার্স্ট আপনাকে ফাংশন বলে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। কি করতে হবে, ফাংশন বলে কিওয়ার্ড ইউজ করতে হবে। দেন আপনি যে ফাংশনটা তৈরি করতে চাচ্ছেন ওই ফাংশনের একটা নাম রাখতে হবে না? যেমন অ্যালার্ট, এটা তো একটা ফাংশনের নাম, তাই না? না, আপনি নিজে একটা ফাংশন তৈরি করতে চাচ্ছেন, তো ওই ফাংশনের নাম কি হবে সেটা আপনাকে রাখতে হবে না? রাখতে হবে। সো এখানে দেখেন ফাংশনের পরে এসে আমি ফাংশনের নাম রাখবো। তো ফাংশনের নাম যদি আমি এরকম দিই, কি দিলাম, অ্যাড। কি দিলাম, অ্যাড। এই ফাংশন দিয়ে আমরা দুইটা সংখ্যা যোগের কাজ করব। এই ফাংশনটার কাজ হবে কি, দুইটা সংখ্যা যোগ করবে। সো এখানে দেখেন যে আমি ফাংশন দেওয়ার পরে একটা ফাংশনের নাম দিলাম, সেই ফাংশনের নামটা হলো কি, অ্যাড। দেন আমরা কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, আবার ক্লোজ করলাম। তো এখন এতটুকু তো হলো ফাংশন কল করার সময় লাগে, তাই না? এই ফাংশনটা কি কাজ করবে সেটা বলতে গেলে আপনাকে যেটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, মানে ফাংশনের ডেফিনিশনটা হবে এইখানে। তো আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে পারি এইভাবে, বুঝতে পারছেন যে ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে তৈরি করতে হয়? ফাংশন নামে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কি বলেন দেখি, কিওয়ার্ড কি পড়ে আসছেন? কিওয়ার্ড কি সি প্রোগ্রামিং এ পড়েননি? কিওয়ার্ড কি মনে নাই? আচ্ছা, কিওয়ার্ড হলো এটা যে যে ওয়ার্ডটা আপনার ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগে থেকে রিজার্ভ করে রাখা আছে, ঠিক আছে? মানে ওটার কোনো নির্দিষ্ট একটা কাজ আগে থেকে করে রাখা আছে, বলা হচ্ছে যে এইটা ইউজ করে আপনি এই কাজটা করতে পারবেন। তো ওইটাই হলো কিওয়ার্ড, ঠিক আছে? যেমন এই ফাংশন নামে ওয়ার্ডটা, এটা জাভাস্ক্রিপ্টে আগে থেকে কি করা আছে, রিজার্ভ করে রাখা আছে, যেটার কাজ হচ্ছে ফাংশন ক্রিয়েট করতে পারে সে, ঠিক আছে? নতুন কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন সে ক্রিয়েট করতে পারে। সো এটাকে বলবো কি আমরা, একটা কিওয়ার্ড। তো এখন ফাংশন তৈরি করার জন্য ফার্স্ট আমাদের ফাংশন নামে কিওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে, দেন ফাংশনের একটা নাম রাখতে হচ্ছে। এখন ফাংশনের নামকরণের কিছু নিয়মাবলী আছে, ঠিক আছে? ফাংশন আপনি কিছু নিয়ম ফলো করে আপনাকে ফাংশনের নাম রাখতে হবে। যেমন ভেরিয়েবল, ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী পড়ে আসছেন না? পড়ে আসছেন। তো ঠিক একইভাবে ফাংশন নামকরণের কিছু নিয়মাবলী আছে। সো এগুলো থিওরিক্যাল পড়া, যদিও বা আপনারা পড়ে আসছেন, তারপরে আমি মানে একটু বলে দিই। সেটা হলো যে ফাংশনের নাম কখনোই কিওয়ার্ড হওয়া যাবে না। যেমন ফাংশনের নাম আমরা এখানে অ্যাড দিয়েছি, কিন্তু ফাংশনের নাম এখানে ফাংশন লিখতে পারবো না, কারণ কি ফাংশন হচ্ছে কি একটা কিওয়ার্ড। আবার ফাংশনের নাম আমি ইফ দিতে পারবো না, পারবো? ইন্টিজার দিতে পারবো না, কারণ কি এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড, এগুলো রিজার্ভ করে রাখা আছে। সো কখনোই আমরা ফাংশনের নাম কিওয়ার্ডের নামের সাথে ম্যাচ করে রাখতে পারবো না। আবার ফাংশনের নাম আমি কখনোই নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, এরকম নাম্বার দিয়ে, এটা ঠিক আছে, বাট সরাসরি এরকম করে নাম্বার দিয়ে শুরু করা যাবে না, এরকম করে শুরু করা যাবে না, তাহলে এটা ইনভ্যালিড ফাংশন হয়ে যাবে, কাজ করবে না। মানে নাম্বার দিয়ে কখনোই শুরু করা যাবে না। আবার আন্ডারস্কোর দিয়ে শুরু করা যেতে পারে, ঠিক আছে? তো আমরা ফাংশনের নাম কখনোই কি করব না, কিওয়ার্ডের নামের সাথে রাখবো না, আবার নাম্বার দিয়ে শুরু করব না, আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি, অন্য যে কোনো ক্যারেক্টার দিতে পারি। বুঝতে পারলাম? তো এবার দেখেন, এবার অ্যাড নামে একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করলাম। এখন এই ফাংশনের কাজ কি অ্যাকচুয়ালি? সেই ফাংশনের কাজটা ধরেন, এই ফাংশন অ্যাড ফাংশনটা আপাতত এই কাজটা করবে, একটা অ্যালার্ট দেখাবে। কি দেখাবে? একটা অ্যালার্ট দেখাবে। এবার দেখেন, এবার যদি আমি রান করি, আগে রান করার সঙ্গে সঙ্গেই দেখাচ্ছিল, তাই না? কিন্তু এই ফাংশনটা যে আমরা লিখলাম, এই অ্যাড ফাংশনটা কোথাও কল করা আছে বলেন দেখি? মানে এটা তো ফাংশনের ডেফিনেশন, তাই না? যেমন এইখানে আমরা ওই ফাংশনের ভিতরে, অ্যাড নামে ফাংশনের ভিতরে আবার অ্যালার্ট নামে ফাংশনটাকে কল করছি। অ্যালার্ট ফাংশনটা তো হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটার কাজ হচ্ছে একটা অ্যালার্ট দেখানো। বাট এখানে দেখেন আমি যে ফাংশনটা তৈরি করলাম, যেটার কাজ হচ্ছে কি একটা অ্যালার্ট দেখাবে, এটার ভিতরে, কারণ অ্যালার্ট নিয়ে আমরা কিছু অ্যালার্ট রেখে দিছি, এই ফাংশনটাও একটা অ্যালার্ট দেখাবে। সেটা কি? ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন, এটাকে। বাট এই ফাংশনটাকে কি কোথাও কল করা আছে? এখন পর্যন্ত কল করা নাই। তো ফাংশনকে কল না করলে ওর ভিতরে যে কাজ আছে সে কি করবে বলেন দেখি? মনে করেন আপনি বাসায় একটা কাজের লোক নিয়ে রাখছেন, হ্যাঁ, টাকা দিবেন হচ্ছে, মানে দিন শেষে 500 টাকা দিবেন, বাট ওকে নিয়ে এসে জাস্ট বসায় রাখছেন, কোনো কাজের কথা বলতেছেন না, আপনিও বসে আছেন, সেও বসে আছে, কি হবে? হ্যাঁ,
সে বসেই থাকবে, তাই না? সে কোনো কাজ করবে? করবে না। বাট তাকে তো একটা স্পেসিফিক কাজ দিতে হবে, তাকে তো ডেকে নিয়ে এসে বলতে হবে যে আপনি এটা করেন। সো এখানে কিন্তু আমরা সবকিছুই করছি, এখন তো কাজ দিতে হবে, মানে একে কল করতে হবে, তাই না? কল করলে না দেন সে কি করবে? কাজ করবে। তার আগে কি কাজ করবে? না ডাকলে কাজ করবে? সে করবে না। সো এখানে দেখেন এইটাকে আপনাকে কল করতে হবে। যদি কল করেন আপনি এখানে, যদি এখানে কল করেন, দেখেন কি হয়, এখানে কল করার সঙ্গে সঙ্গে সেটা কি করবে? লোড করার সাথে সাথে আবার ওই কাজটাই করতেছে, তাই না? এখন আমি চাচ্ছি যে না, ফাংশনটা এখানে কল হবে না, ফাংশনটা কল হবে কখন? যখন আমি এখানে ক্লিক করব তখন। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? যে যখন আমি এই বাটনের উপর ক্লিক করব তখন আমার ফাংশনটা কল হবে, দেন ওই ফাংশনের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো করে দিবে, তার আগে না। তো সেটা করতে গেলে আপনাকে এখানে আসতে হবে, এই বাটনের মধ্যে এসে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটার নাম হলো অন ক্লিক। বুঝতে পারছেন? অন ক্লিক। যেমন এখানে লিখলাম অন ক্লিক ইকুয়াল। এখন এই অন ক্লিক মানে অ্যাট্রিবিউটটা দিয়ে কি বোঝাচ্ছে? যখন এই বাটনের উপরে ক্লিক করা হবে, তাই না? তো তখন কিছু একটা ঘটবে। যখন এই বাটনের উপরে কি হবে? ক্লিক করা হবে, তখন কিছু একটা ঘটবে। তখন কি ঘটবে? এই ফাংশনটা কল হবে। ঠিক আছে? এই ফাংশনটা এখানে কল হবে। আর এই ফাংশনটা কল হওয়া মানে কি? এই ফাংশনের যা কাজ আছে সেটা সে করে দিবে। তো এবার দেখেন রান করলাম, রান করে ক্লিক করি, তাহলে ফাংশন কল হচ্ছে। মানে ক্লিক করার সাথে সাথে অন ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে? এই অ্যাড নামে ফাংশনটা কল হচ্ছে এবং অ্যাড নামে ফাংশনের ভিতরে যে কাজ আছে সেটা সে করে দিতেছে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা একটু জলদি একটা করে ফেলেন, এতটুকু কাজ। এখন দেখেন, এখন আমরা যে ফাংশনটা করলাম এই ফাংশনে দুইটা সংখ্যা যোগ করব, ঠিক আছে? তো দেখেন যে এখানে এসে আমরা যেটা করতে পারি, সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল নেওয়া দেখেছিলাম আমরা। ভেরিয়েবল কি বুঝি? হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে যে মানে পরিবর্তনশীল, এটা অস্থায়ীভাবে কোনো কিছু মানকে স্টোর করে নেয়, ঠিক আছে? তারপর ক্যালকুলেশন শেষে আবার ফাঁকা করে দেয়, এরকম না? বা কাজ শেষে আবার ফাঁকা করে দেয়, আবার নতুন করে স্টোর হবে, আবার ফাঁকা হবে। মানে বাজারে ব্যাগ আছে না, ব্যাগ নিয়ে আজকে বাজার করতে গেছেন, আজকে বাজার ভাড়া নিয়ে এসে আবার ঢেলে আবার পরের দিনে বাজার করতে গিয়ে নতুন কিছু করে নিয়ে আসছেন, এরকম না? তো ভেরিয়েবলটা হচ্ছে এরকম একটা, যে একটা কন্টেইনার মনে করেন, ঠিক আছে? যেখানে কি হবে? কিছু ডাটা স্টোর হবে কিছু সময়ের জন্য, আবার সেটা আবার চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে আবার নতুন করে আসবে, এরকম বিষয়টা। সো আমরা দুইটা সংখ্যার যোগের কাজ করতে চাচ্ছি। কি করতেছি? দুইটা সংখ্যা যোগের কাজ করতেছি। এর জন্য আমাদের ভেরিয়েবল লাগবে। কেন লাগবে একটু বলি, যে অ্যালার্টের মধ্যে এসে যদি আমরা এরকম করে দিই 10 প্লাস 10 কত দেখাবে? বলেন দেখি। হ্যাঁ, হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। এখন দেখেন 10 প্লাস 10 আমরা যদি ক্লিক করি তাহলে অ্যালার্টে কি দেখাবে? 10 প্লাস 10 ই দেখাবে নাকি 10 প্লাস 10 যোগ করে 20 দেখাবে? 10 প্লাস 10 দেখাবে। কেন? স্ট্রিং তো স্ট্রিং কই? স্ট্রিং কোটেশন হলে স্ট্রিং হইতো, বাট এখানে তো কোটেশন নাই, তাহলে তো স্ট্রিং না। তার মানে কি? সে ক্যালকুলেশন করবে, যোগ করবে। দেখেন, দেখেছেন 20 দেখাচ্ছে, কারণ কি? হ্যাঁ, এখন যদি আপনি স্ট্রিং করেন, মানে এই যে এরকম করে দেন, এরকম করে দেন, তাহলে আবার 10 প্লাস 10 ই দেখাবে, স্ট্রিং আকারেই দেখাবে। দেখেছেন? তো এখন দেখেন, এখন যেটা করব আমরা সেটা হলো যে এই যে 10 প্লাস 10 কি হচ্ছে ওখানে? দেখেন 20 দেখাচ্ছে, তাই না? তো এখানে ক্লিক করলে কি সারা জীবন 20 দেখাবে? বলেন তো। না, তাহলে কি হবে? এখানে চেঞ্জ হবে, ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো আমরা এই যে ভ্যালুগুলোকে চেঞ্জ করব, তো এখানে তো আর 10 প্লাস 10 রাখতে পারি না। সরাসরি 10 প্লাস 10 দিলে কি হবে? সে সবসময় 20 দেখাবে। এখানে এমন কিছু রাখতে হবে যে মানগুলো পরিবর্তন হতে পারে। তাহলে মনে করেন যে আমি এখানে a রাখলাম আর এখানে কি রাখলাম? b রাখলাম। হ্যাঁ, একটা a আর একটা কি? b। এখন অ্যালার্ট কি করবে? a আর b কে যোগ করবে। এখন আমি যখন দুইটা সংখ্যা যোগ করতে যাচ্ছি তখন এর ভিতরে আমি একটা মান দিব, বির ভিতরে একটা মান দিব, ক্লিক করব, আমার যে আউটপুটটা আসা দরকার সেটা দেখাবে। অন্য কেউ যখন এসে দুইটা সংখ্যা যোগ করতে যাচ্ছে তখন এর ভিতরে তার প্রথম মানটা দিয়ে দিবে, বির ভিতরে তার সেকেন্ড মানটা দিয়ে সে কি করবে? ক্লিক করবে, তার আউটপুটটা আবার তাকে শো করে দেখাবে অ্যালার্ট। কারণ অ্যালার্ট সরাসরি কোনো ভ্যালুকে যোগ করতেছে না, অ্যালার্ট হচ্ছে দুইটা ভেরিয়েবলকে যোগ করতেছে। এখন ভেরিয়েবলের মান যখন যেভাবে আসবে তখন সেইভাবে সে কি করবে? যোগ করে দেখাবে। সো এখানে এসে আমার কি করতে হবে? ওই ভেরিয়েবল দুইটাকে ডিক্লেয়ার করে নিতে হবে। আমরা জানি যে সি প্রোগ্রামিং এ যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম
ডিক্লেয়ারের নিয়ম ছিল ফার্স্ট আমাদের ডেটা টাইপ দিতে হয়, দেন আমাদের ভেরিয়েবলের নামগুলা লিখতে হয়। ডেটা টাইপ হিসেবে কি কি ছিল সি প্রোগ্রামিং এ, যেমন ছিল ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এগুলো ছিল না। সো এখানে এসেও আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ডেটা টাইপের ওইরকম কিছু একটা আপনাকে কিওয়ার্ড ইউজ করতে হবে। যেমন ওইখানে আমরা ইন্টিজার নেওয়ার জন্য কি দিতাম, ইন্টিজার আইএনটি, কিন্তু এখানে এসে জাভাস্ক্রিপ্টে এসে আমরা সরাসরি var বলে একটা কিওয়ার্ড ইউজ করব। কি ইউজ করব, var বলে একটা কিওয়ার্ড ইউজ করব। এখন এরপরে হবে হচ্ছে ভেরিয়েবলের নামগুলা। এখন ভেরিয়েবলের যে নামগুলো আপনি দিবেন সেগুলো কিভাবে দিবেন, যদি একটা নাম হয় জাস্ট একটা নাম দিয়ে কি দিয়ে দেন, সেমিকোলন দিয়ে দেন। আর যদি একাধিক নাম হয় তাহলে একটার পরে আরেকটা কি দিয়ে দিতে হবে, কমা দিয়ে দিতে হবে। তাহলে আমার একাধিক বলতে কি, একের বেশি হলে তো একাধিক হচ্ছে, তাই না? তো এখন এখানে এ আর বি আছে, তাহলে এ আর বি কে আমি নিলাম কি দিয়ে, এ কমা বি, এরকম করে। এবার খেয়াল করেন, যদি এরকম হয় এ ইকুয়াল 10 আর বি ইকুয়াল 5 এরকম দিলাম, তাহলে অ্যালার্টে কি দেখাবে বলেন দেখি, ক্লিক করলে 15 দেখাবে। অ্যালার্টে রিফ্রেশ করে নেই না, দেখেন 15 দেখাচ্ছে, তাই না? এখন কি অ্যালার্টের ভিতরে সরাসরি সে 10 আর 5 কে যোগ করতেছে না, অ্যালার্টের ভিতরে যোগ করতেছে কাকে, সে এ আর বি কে। এখন এর মান হচ্ছে এখন কত 10, বির মান এখন কত 5। আবার যদি এখানে এরকম দেন তাহলে আবার বির মান চেঞ্জ হয়ে যাবে না, এটা চেঞ্জ হয়ে যাবে না? তাহলে কত হবে বলেন দেখি, রিফ্রেশ করতে হয়, দেখেন 65 দেখাচ্ছে এখন। তার মানে কি, তার মানে এখানে সরাসরি আমরা দুইটা ভ্যালুকে যোগ করে কিন্তু দেখাইতেছি না, আমরা দেখাইতেছি কি দুইটা ভেরিয়েবলকে যোগ করে। এখন ভেরিয়েবলের মান পরিবর্তন হওয়ার সাথে সাথে এখানে আউটপুটটা পরিবর্তন হবে। এখন এখানে যে আমরা ইনপুট দিলাম, মনে করেন যে কেউ যোগ করবে, হ্যাঁ দুইটা সংখ্যা যোগ করবে, সে কি আমার এখানে এসে কোডে এসে ইনপুট দিবে বলেন দেখি? আপনি ক্যালকুলেটর ইউজ করেন, তো এখানে যখন আপনি ইনপুট দেন, দেওয়ার জন্য কি আপনার এরকম মানে ওই অ্যাপসের যে সোর্স কোড আছে ওখানে গিয়ে ইনপুট দিতে হয়? দিতে না, আপনার সামনে একটা কি থাকে, ইউজার ইন্টারফেস থাকে, যেখানে ইনপুট দেন ওখান থেকে কি হয়, আউটপুট শো হয়। সো এখানে এসেও আপনাকে যেটা করতে হবে, মানে যে ইউজার যে আপনার দুইটা সংখ্যা যোগ করতে চাচ্ছে, মনে করেন যার জন্য আপনি এটা করতেছেন, তাকে একটা ইন্টারফেস বানাই দিতে হবে। মানে সে একটা ফিল্ড পাবে, ইনপুট ফিল্ড, যেখানে ইনপুট দিবে, ক্লিক মিতে ক্লিক করবে, সে যে ইনপুটটা দিল সেটাকে আউটপুটে দেখায় দিবে। বুঝতে পারছেন? তো এটা করতে গেলে আমরা ইনপুট ফিল্ড নিয়ে নিই। এখন দেখেন দুইটা, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট টাইপের নিলাম, আর এখানে নিব হচ্ছে কি একটা আইডি নিব, ঠিক আছে? আইডি দিলাম হচ্ছে নাম 1, আর একটা নিব কি নাম 2। দুইটা আইডি দিয়ে দুইটা ইনপুট ফিল্ড নিলাম। এটার নাম কি দিলাম, নাম 1, আর এটার নাম কি দিলাম, নাম 2। এখন এখানে মনে করেন 10 ইনপুট দিয়েছে কেউ, আর এখানে কেউ দিয়েছে হচ্ছে এরকম 50। তাহলে এটাকে নিয়ে কোথায় রাখবো বলেন দেখি, এর ভিতরে, তাই না? এখানে না, আর এখানে যেটা দিয়েছে সেটাকে নিয়ে রাখবো কোথায়, এই বির ভিতরে। তার মানে কি এই ইনপুট ফিল্ড এবং এই ইনপুট ফিল্ড থেকে ডাটা ধরে, ভ্যালুটা ধরে আপনার কোথায় স্টোর করতে হবে, একটা এর ভিতরে আর একটা হচ্ছে বির ভিতরে। এখন এখান থেকে কিভাবে আপনি এর ভ্যালুটা ধরবেন, এটা ধরার জন্য দেখেন যেটা করতে হবে, জাভাস্ক্রিপ্টে এভাবে লিখতে হয়, do document dot get element by id। কি দিয়ে ধরতেছি আমরা, আইডি দিয়ে ধরতেছি, আর আইডিটা কি নাম 1। তার মানে কি আমরা একটা এলিমেন্টকে ধরলাম, ইনপুট, এটাকে ধরে আসলে এটা কি নিতে চাচ্ছি, এটার ভ্যালুটাকে নিতে চাচ্ছি না? হ্যাঁ, তো ভ্যালুটা নেওয়ার জন্য এখানে আপনাকে যেটা করতে হবে, ডট ভ্যালু এভাবে লিখতে হবে, ঠিক আছে? কি লিখলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নাম 1, মানে কোন আইডি দিয়ে ধরতেছি, নাম 1 আইডিটাকে ধরতেছি, ধরে ওইটার ভ্যালুটাকে ধরে কোথায় রাখতেছি, এর ভিতরে। তার মানে এখন এখানে যে 10 দেওয়া হচ্ছে, এই 10 যাচ্ছে কোথায়, এর ভিতরে। আবার বির ভিতরেও ঠিক একইভাবে ধরতে হবে না আমাকে, বলেন তো? বির ভিতরে এসেও ঠিক একইভাবে ধরতে হবে ভ্যালুটা। এটা কি হবে, কোথা থেকে আসবে, নাম 2 থেকে আসবে, আর এই ভেরিয়েবলের নাম কি দিব, বি। এবার দেখেন, এবার আপনি যে দুইটা ভ্যালু দিচ্ছেন এখানে, যেমন এখানে একটা 10 দিলাম, এখানে 20 দিলাম, তাহলে 10 যাবে কার ভিতরে, এর ভিতরে, আর 20 যাবে কার ভিতরে, বির ভিতরে। এখন এটাতে যদি আমি ক্লিক মিতে ক্লিক করি কত আসবে,
হ্যাঁ কত আসবে বুঝি নাই যোগ যোগ কোথায় ছিলেন হায় আল্লাহ হ্যাঁ বলে কি আর তো মাথা নষ্ট করে ফেলছে না কাজী পারভেজ এরকম করে না এইভাবে বলে না তোমাদের ওইদিকে আচ্ছা এখন এখন দেখেন এখানে যেটা হচ্ছে সেটা হলো নাম 1 আর নাম 2 তাই না নাম 2 এর ভ্যালুটা যাবে কোথায় এর ভিতরে নাম 1 এর ভ্যালুটা যাবে হচ্ছে এর ভিতরে আর নাম 2 এর ভ্যালুটা যাবে হচ্ছে বি এর ভিতরে তার মানে এখানে আছে কি 10 আর এখানে আছে 20 তাহলে 10 কোথায় এর মধ্যে আর 20 কোথায় বি এর মধ্যে এখন এখানে সমস্যা হলো যে আপনি যখন ক্লিক মিতে ক্লিক করবেন আসলে এটাকে যোগ করবে ঠিকই বাট পাশাপাশি যোগ করবে বুঝতে পারছেন পাশাপাশি বলতে 10 20 মানে 1020 হবে বুঝতে পারছেন দেখেন হয় কিনা 1020 সমস্যা না হ্যাঁ মানে দুইটাকে পাশাপাশি যোগ করতেছে কারণ কি কারণ এখান থেকে যে ভ্যালুটা দিচ্ছি সেটাকে আমাদের আগে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে আমরা যে এখান থেকে ভ্যালুটা দিচ্ছি না এটাকে স্ট্রিং আকারে পাচ্ছে যার কারণে পাশাপাশি যোগ করতেছে বাট আমাদের কনভার্ট করতে হবে কিসে ইন্টিজারে বা ফ্লোটে তাই না সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কিছুই না জাস্ট এই পুরো কথাটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে ডিফল্ট মানে বিল্ট ইন মেথড হ্যাঁ ফাংশন যেমন অ্যালার্ট একটা বিল্ট ইন না এরকম করে মানে কোনো ভ্যালুকে আপনার ইন্টিজারে কনভার্ট করার জন্যও কি আছে একটা বিল্ট ইন ফাংশন আছে যেটাকে আপনার ইউজ করতে হবে সো এখানে এসে যদি আমি সেই ফাংশনটা ইউজ করে দেই যেমন ওইটার নাম হলো পার্স int এভাবে লিখতে হয় পার্স int তো এখানে এসে আমি যেটা করলাম এটাকে রেখে দিলাম তাহলে এটা আমার কি হয়ে যাবে ইন্টিজার মানে কনভার্ট হয়ে যাবে ঠিক একইভাবে পরেরটাও করতে হবে পরেরটা এসে আমি এখানে b দিয়ে দিলাম আর এখানে নাম 2 দিয়ে দিলাম তাহলে পরেরটাও হয়ে যাবে আর এটাকে আর দরকার নাই দেখেন এখন কি হয় এবার কত আসবে 30 ঠিক আছে তো এখানে যাই দেন না কেন যেভাবে দিক না কেন আমি এরকম দিলাম আপনি বসে বসে হিসাব করেন কত হয় করে ফেলছে ঠিক আছে হ্যাঁ তো এই যে এইভাবে দিলাম মনে করেন যে এরকম দিলাম বলেন দেখি কেউ একজন কত হবে ও করে ফেলছে তাই না এটা দেখে বলে দেন এখন সো এখন কিন্তু আমরা দুইটা সংখ্যার যোগের কাজ করতে পারলাম তাই না শিখলাম তো এটা আপনারা করে আসছেন সি প্রোগ্রামিং এ হয়তো বা কালো স্ক্রিনে দেখেছেন আর আজকে আপনি কিসে দেখলেন অ্যালার্টে দেখলেন হ্যাঁ কি হচ্ছে কি বলছেন এই কাজ দেখায়নি কি বলেন প্রোগ্রামিং তো শুরুই করে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর দুইটা সংখ্যার যোগ দিয়ে জাভার কথা বলছি না হ্যাঁ এগুলোতে ছিল তো করেন আচ্ছা তাহলে এখন আপনারা গিয়ে টিচার হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখন আমরা কি করতে পারতেছি দুইটা সংখ্যার যোগের কাজ করতে পারতেছি এইভাবে ধরে নিয়ে তো এরকম কারো মনে কোশ্চেন আসতেছে না যে এখানে এভাবে কেন লিখতেছি গেট ই আবার বড় হাতের কেন আবার বাই বড় হাতের কেন আই আবার বড় হাতের কেন এটা আবার কোন লজিক মানে ফলো করে এরকম হচ্ছে তাই না বলি নাই না আচ্ছা এখানে যেমন পার্স int এখানে আই আবার বড় হাতের কেন সরাসরি লিখে দিলেই তো হইতো তাই না তো জাভাস্ক্রিপ্টে আমরা যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে ক্যামেল কেজে লিখতে হয় আমাদের ঠিক আছে তার মানে হলো যে আপনি একটা ওয়ার্ডের সাথে আরো কয়েকটা ওয়ার্ড কি করতেছেন অ্যাড করতেছেন তাই না যখন একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ড অ্যাড হবে পরের ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হবে বড় হাতের হবে যেমন এখানে দেখেন গেট একটা ওয়ার্ড না আলাদা একটা ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ড না ওইটার সঙ্গে আপনি কি অ্যাড করছেন এলিমেন্ট তো এলিমেন্টের ই কি হয়ে গেছে বড় হাতের আবার বাই কি আলাদা আরেকটা না বাইয়ের কি বি কি হয়ে গেছে বড় হাতের হয়ে গেছে আবার আইডির আই বড় হাতের হয়ে গেছে বুঝতে পারছেন সো এখানে আমরা যেগুলো লিখবো সেগুলো হচ্ছে ক্যামেল কেজে লিখবো হ্যাঁ আমরা বারবার অ্যালার্টে হ্যাঁ এখন দেখেন এখন অন্য কিছু দেখাবো সেটাই তো বলতেছি এখন অন্য কিছু দেখবো আমরা কিভাবে যেমন এইখানে দেখতে চাচ্ছি
হ্যাঁ, এখানে আমরা ইনপুট দিব, ক্লিক করবো, এখানে চলে আসবে, অ্যালার্টে আসবে না। সেটা করবেন, সেটা কিভাবে? তাহলে অ্যালার্টের এটা আপনি করে রাখেন, এরকম করে রাখেন, কমেন্টস করে রাখেন, ঠিক আছে? আপনি এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারেন, যেটার মান হচ্ছে কি, সি দিলেন, এরকম দিলেন। এখন এখানে এসে একটা কাজ করেন, সি ইকুয়াল এ প্লাস বি, মানে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট যেটা হবে সেটা কার ভিতরে যাবে? সি ভিতরে যাবে। এখন দেখেন, এখন আমরা একটা কাজ করতে চাচ্ছি যে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই রেজাল্টটা আমার নিচে চলে আসবে। আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ শেষ করলাম। এখন এখানে এসে যদি আমরা বলে দিই একটা আইডি আর এস এল টি রেজাল্ট, এরকম একটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে এখানে লিখলাম যে এরকম কিছু লিখলাম, রান করে দেই, যে আমরা এখানে দিব, যা ইনপুট দিব এখানে ক্লিক করব, রেজাল্টটা এখানে চলে আসবে, ঠিক আছে? সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে সির মানটা আপনার এইখানে স্টোর করে দিতে হবে, এখানে স্টোর করতে হবে না, যখনই ক্লিক হবে। ওখানে কিভাবে স্টোর করবেন? আগে ওই এলিমেন্টটাকে আগে আপনি ধরে নেন। এই এলিমেন্টটা কি, আর এস এল টি দিয়ে আছে না, তাহলে এটাকে ধরবেন কি দিয়ে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডির নামটা কি আছে বলেন, এরকম না? এখন আপনি এই যে এর ভিতরে কিছু স্টোর করতে চাচ্ছেন, এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটায় কিছু স্টোর করে দিতে চাচ্ছেন। সো এখানে আপনার লিখতে হবে, এই অংশটুকুকে বলা হচ্ছে ইনার এইচটিএমএল। কি বলা হচ্ছে? ইনার এইচটিএমএল। এখানে এসে আপনাকে লিখতে হবে ইনার এইচটিএমএল, ঠিক আছে? মানে ইনার এইচটিএমএল এর ভিতরে আমরা কিছু স্টোর করে দিব। কাকে স্টোর করব? সি কে। সির মধ্যে আমাদের রেজাল্টটা আছে না, তার মানে রেজাল্টটা ওখানে চলে যাবে। এবার খেয়াল করেন, এবার যদি আমি রান করি, রিফ্রেশ করি, 10 দিলাম, 50 দিলাম, 60 দেখানোর কথা, চলে আসছে। যদি সাথে সাথে আবার দেখায় এরকম ইওর রেজাল্ট ইকুয়াল, তারপরে 60 দেখালো, তাই না? তো এখানে এসে আমরা এরকম করে দিতে পারি না, ইওর রেজাল্ট। এখন এইটা হচ্ছে একটা ভেরিয়েবল, বাট এগুলো কি, এগুলো কি কোনো ভেরিয়েবল? হ্যাঁ, তাহলে এইভাবে কি এগুলোকে লেখা যাবে? কি করতে হবে? স্ট্রিং আকারে লিখতে হবে, লিখতে হবে না? তার মানে কি কোটেশন ইউজ করতে হবে কিনা বলেন? করতে হবে। সো এখানে এসে আমি একটা কোটেশন দিলাম, এখানে এসে একটা কোটেশন দিলাম, আর ইউকে আমরা বড় হাতের করে দিই, ইওর রেজাল্ট। তো এখন দেখেন, এই একটা স্ট্রিং, এটার সঙ্গে আবার কি আছে, এদিকে একটা ভেরিয়েবল পড়ে আছে, তাই না? সি। তো এখন এইভাবে লিখলেও কিন্তু জাভাস্ক্রিপ্টে আউটপুট আসবে না। যদি আপনি কোটেশনের ভিতরে কিছু লিখেন আর বাইরে কিছু লিখেন, তাহলে দুটাকে আপনার কনক্রিট করে নিতে হবে, হ্যাঁ, তাছাড়া কিন্তু কাজ করবে না। আর জাভাস্ক্রিপ্ট এই কনক্রিটের কাজটা করে হচ্ছে প্লাস দিয়ে, পিএইচপি করে ডট দিয়ে, বুঝতে পারছেন? যখন পিএইচপি তে যাবেন এরকম কিন্তু পিএইচপি তেও আসবে, তখন ডট দিতে হবে। আর যখন এরকম জাভাস্ক্রিপ্টে করতেছেন তখন কি দিতে হবে? প্লাস দিতে হবে। তাহলে হয়ে গেল, আর কিছু না। এবার দেখেন, এবার রান করে দেখি যে আউটপুটে কি হয়। দেখেছেন এখন বিষয়টা কি রকম হয়ে গেল? গ্যাপ আছে কোনো? একসাথে হয়ে গেল। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, এটার ভিতরে আবার একটা ইকুয়াল এরকম রাখতে পারি, পারি না? এবার রিফ্রেশ করেন, 50 50, আবার 100 মনে হয় একটু গ্যাপ দিতে চাচ্ছেন 100 এর এখানে, তাহলে এখানে এসে একটা গ্যাপ দিয়ে দেন, একটা স্পেস দিয়ে দেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? দেখেন, হচ্ছে না এখন? তো এভাবেও আমরা নিতে পারতেছি, অ্যালার্ট দিয়েও নিতে পারতেছি, আবার ডকুমেন্ট ডট রাইট দিয়েও নিতে পারবো, চাইলে ডকুমেন্ট ডট রাইট দিয়েও নিতে পারবো। বাট ডকুমেন্ট ডট রাইট এর কাজ হলো কি, শুধু আউটপুটটাকে শো করবে, আর বাকি যেগুলো আছে একটাকেও দেখাবে না, বুঝতে পারছেন? যেমন দেখেন, ডকুমেন্ট ডট রাইট যদি আপনি ইউজ করেন, এটাকে যদি কমেন্টস করে রাখি, এখানে যদি সি, এবার খেয়াল করেন যে এখানে আমি কোনো ইনপুট দিচ্ছি, এখানে কোনো ইনপুট দিচ্ছি, ক্লিক মিতে ক্লিক করতেছি, দেখেন ওইগুলো চলে গেছে, দেখেছেন? হ্যাঁ, সমস্যা না? তো এইভাবে আমরা না নিয়ে ওইভাবেই নেব। এরকম হলো। তো এই পি ট্যাগ যখন আমরা এই বাটনে ক্লিক করব, সাথে সাথে আমরা এর একটা কি দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ডে কি হবে?
একটা কালার চলে আসবে। আবার টেক্সটার সাইজটাকে বড় করে দিব, টেক্সটের কালার দিব। এখানে ক্লিক করার পর এই কাজগুলো হবে। মানে কি, এখানে ক্লিক করলে কি হচ্ছে, একটা ফাংশন কল হচ্ছে না, কি নাম, অ্যাড। তার মানে এই ফাংশনের ভিতরে এই কাজগুলো আমরা এখন করব। কিভাবে করবেন দেখেন, এটাকে ধরেন জাভাস্ক্রিপ্টে আমরা এখন সিএসএস অ্যাপ্লাই করব। জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করব, সিএসএস অ্যাপ্লাই করব। সেটা করতে গেলে আপনি কাকে ধরলেন, কোন এলিমেন্ট, আরএসএলটি, তার মানে কি কোনটা, এটা না, এই পি ট্যাগটা না, এটাকে ধরলেন। এখন এটাতে আপনি কি করতে চাচ্ছেন, যে একটা কালার দিতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনাকে কি করতে হবে, স্টাইল ইউজ করতে হবে, সিএসএস ইউজ করতে হবে। যার কারণে আমি লিখলাম কি ডট স্টাইল। এখন এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সিএসএস এর যে প্রপার্টিগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। সিএসএস এর প্রপার্টি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ওই প্রপার্টির নাম কি, ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা লিখতে পারি ইকুয়াল, ব্যাকগ্রাউন্ড কি কালারের দিবেন বলেন, রেড কালার মনে করেন দিলাম, রেড কালার। তো এখন যদি আমি যাই রান করি, ক্লিক মেতে ক্লিক করি, দেখেন রেড কালার চলে আসতেছে। এখন এখানে বলতেছে কি নান, মানে কিছু নাই, এখানে কিছু দেওয়া হয়নি, যার কারণে ফাঁকা পাইছে, এই কারণে নাম বলতেছে। ঠিক আছে, এটার আবার ভ্যালিডেশনও দেওয়া যাবে, যে যদি ফাঁকা দিয়ে কেউ সাবমিট করতে যায় তাকে আমরা সাবমিট করতে দিব না, তাকে অন্য একটা অ্যালার্ট দিব, সেটাও করা যাবে। সেটা ইফ এলসে যখন আসবো তখন দেখবো। তো এখন দেখেন, এখন এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে না। আমি চাচ্ছি যে এখানে ক্লিক করার সাথে সাথে এগুলোরও কি হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। করা যাবে কিনা বলেন, যাবে? সেটা দেখেন, যদি আমরা ওটাও করতে চাই, যে ক্লিক করার সাথে সাথে ওইটারও ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, সেটা কোনটা, এই যে একটা নাম 1 আর একটা নাম 2, তাই না? একটা কি নাম 1 আর একটা হচ্ছে কি নাম 2। সেক্ষেত্রে একটু গ্যাপ দিয়ে লিখি, দেখেন এখানে স্টাইল দিলাম, স্টাইল ইকুয়াল ডট, কোন স্টাইলটা ইউজ করবেন বলেন। এখন কি দিতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড এখানে দিলাম হচ্ছে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ঠিক একইভাবে কোথায় চলে আসবে, নাম 2 এর মধ্যেও চলে আসবে। এটাকেও কল করে দিয়ে দিলাম। এবার দেখেন, ক্লিক করেন, দেখেছেন সাথে সাথে কি হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন চলে আসতেছে। আবার যদি আপনি বর্ডারকে দিতে না চান আর প্যাডিং দিতে চাচ্ছেন, মনে করেন কি দিবেন, প্যাডিং। প্যাডিং কত পিএক্স দিবেন বলেন, ধরেন 20 পিএক্স এরকম দিলাম। ঠিক একইভাবে এটাতেও একটা প্যাডিং দিতে চাচ্ছি, এরকম দিয়ে দিলাম। রান করে দেখি, ক্লিক করার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারও আসতেছে, আবার প্যাডিংও চলে আসতেছে। আবার বাটনেও যদি দিতে চান, মানে ব্যাকগ্রাউন্ড প্যাডিং দিতে একসাথে দাও না, না এক লাইনে, না 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 না, জাভাস্ক্রিপ্টে সুযোগ নাই, আলাদা করেই দিতে হচ্ছে, বুঝতে পারছেন? এখন যে কোয়েরিতে যখন আসবেন তখন আবার সব একসাথে দেওয়া যাবে। হ্যাঁ, যে কোয়েরিতে এসে আবার নতুন করে ক্লাস অ্যাড করে দেওয়া যায়, হ্যাঁ, তখন ওটা দেখবো আমরা। তো এখন দেখেন এই বাটনটাকে আমরা হচ্ছে অতটুকু, মানে ব্যাকগ্রাউন্ডটা রেড কালার, ব্যাকগ্রাউন্ডটা ফুল আসতেছে, এটা কি শুরু করে এটা তো ফুল আসবে, এটা কি ট্যাগ, পি ট্যাগ তো ডিসপ্লে ব্লক করে রাখে, তো এই কারণে তো ফুল আসবেই, তো স্বাভাবিক। আমরা জানি না পি ট্যাগ, H1 ট্যাগ এগুলো তো ডিসপ্লে ব্লক করে নেয়, মানে পুরো ডিসপ্লে পুরো এরিয়াটা নিয়ে নেয় তার এরিয়ার মধ্যে। এখন এর যদি নির্দিষ্ট করে উইডথ দিয়ে দেন তাহলে ওই উইডথটুকুই সে পাবে, আর বেশি পাবে না। ঠিক আছে, এবার দেখেন চাচ্ছি যে এই বাটনটাকেও কি করতে, একটা প্যাডিং দিতে। তো ওই বাটনে কোথায় কোথায় যেতে হবে, বাটনটা কই, এটা না, এর কোনো আইডি দেয়া আছে নাই, তাহলে তো জাভাস্ক্রিপ্টে আমরা আইডি ছাড়া ধরতে পারবো না। CLK নামে একটা দিয়ে দিলাম, হ্যাঁ, এটাকে মনে করেন যে কল করতেছেন CLK, এখানে দিয়ে দেন CLK। তারপর এখানে স্টাইল প্যাডিং না প্যাডিং, হ্যাঁ প্যাডিংই দিব 20 পিক্স। দেখেন ক্লিক করেন, দেখেছেন কি হচ্ছে। আবার এটার উপর ডিপেন্ড করে মনে করেন হাইট, শো এরকমও কিছু করা যায়। কোনো কিছুকে আমরা হাইড করে রাখবো, কোনো কিছুকে আমরা শো করে রাখবো। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে যখনই ক্লিক হবে তখনই কিছু শো হবে, আবার যখন হচ্ছে হাইডে ক্লিক হবে তখন সেটা আবার হাইড হয়ে যাবে, এরকম কিছু করা যাবে। ঠিক আছে, যেমন লগ ইন ফর্ম, লগ ইন নামে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করার সাথে সাথে লগ ইন ফর্মটা শো করবে। তো এটা কি করতে হয়, জাস্ট এই যে স্টাইলের পরে ডিসপ্লে আমরা নান করে দিব বা ডিসপ্লে আমরা ব্লক করে দিব এইভাবে। তো এটা আমরা দেখবো পরে, সমস্যা নেই। এবার দেখেন, এবার এখানে এসে আমি যেটা করতে চাচ্ছি যে এই যে এইটা আছে না, এটাকে নিয়ে আরেকটু কাজ করি। ওটা কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ড জাস্ট রেড কালার দিয়েছিলাম,
আরো একটু কাজ করা যাবে না? প্যাডিং দেওয়া যাবে, এখানে এসে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দিলাম হচ্ছে 50px, এরকম করে রান করেন, দেখেন ক্লিক করেন 50px প্যাডিং পাচ্ছে। এখন এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করবেন কিভাবে? জাস্ট এটাকে আবার নেন, নিয়ে স্টাইল, তারপর কি হবে এখানে কালার। কালার কি দিবেন বলেন? সাদা কালার, তাহলে সাদা কালারের কোড দিলাম এরকম, ক্লিক করেন কালার চেঞ্জ। ফন্ট সাইজ ছোট, এটাকে কি করবেন? বড় করবেন, তাহলে আবার নেন, নিয়ে এখানে লিখেন যে হচ্ছে ফন্ট, হ্যাঁ ফন্ট কি হবে সাইজ, এরকম করে লিখি না আমরা সিএসএস এ? বাট সিএসএস এ তো মানে জাভাস্ক্রিপ্টে তো আর এইভাবে লেখা যাবে না। দুইটা ওয়ার্ডকে জয়েন করার জন্য জাভাস্ক্রিপ্ট কি বলছে যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা জয়েন করে লেখার সময় পরের ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে লিখে দেন। তাহলে আমরা কি করব, এই সাইজের এস বড় হাতের হবে না, এরকম হবে না, এরকম করে লেখেন ফন্ট সাইজ। এবার আসেন, কত দেয়া ছিল ফন্ট সাইজ? দিছিলাম, হ্যাঁ ফন্ট সাইজ নাকি এটা, তাহলে বিপদ না? হ্যাঁ 50px করে দিলাম। এবার দেখেন, দেখেছেন কি হচ্ছে? তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সিএসএস এরও কাজ করতে পারতেছি। 80 দিলাম এরকম, এবার দেখেন ঠিক আছে। তো এতটুকু কাজ আপনারা বাসায় গিয়ে খুব ভালোভাবে করেন। আর এতটুকু করেন, নেক্সট ক্লাসে এসে আমরা জাভাস্ক্রিপ্ট আরেকদিন দেখবো, তারপর যে করে দেখবো, তারপর বাকি কিছু, ঠিক আছে? বুটস্ট্র্যাপ আছে, অনেক কিছু আছে।